ঘরে বাচ্চা-কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু সবার আগে মাকেই বেশি প্রবলেমে পড়তে হয়। হোক সেটা শারীরিক, হোক সেটা মানসিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকেই। আজকে দুপুরে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়া কালকে রাত্রে আমার জন্য লাল শাক নিয়ে আসছিল। বলেছিলাম লাল শাকের ভাজি খাবো। তো আজকে লাল শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি। আমি লাল শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো ভাপ দেওয়ার পরে এখন আমি এখানে পেঁয়াজ রসুন একটুখানি লাল করে লাল শাকটাকে বাগার করে নিব। অনেকে লাল শাকটাকে ডিরেক্ট বাগার দেয়, কিন্তু আমি একটু ভাপ দিয়ে বাগার দেই। শুধু লাল শাক না, আমি অনেক শাকই আছে আর এমন যে ভাপ দিয়েই বাগার দেই। আমার মনে হয় যে ভাপ দিয়ে বাগার দিলে একটু সুবিধা হয় বেশি রান্নাটা করতে। তো এই তো আমার লাল শাকের ভাজি করা শেষ। এখন আমি চলে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা করার জন্য। আজকে আমি চিংড়ি মাছের মধ্যে মটরশুঁটি আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আজকে যে চিংড়ি মাছগুলো রান্না করতেছি, এই চিংড়ি মাছগুলো খেতে খুবই মজা। আর চিংড়ি মাছগুলো একটু গোল টাইপের, মেবি এগুলো নদীর চিংড়ি। আগে যখন বাবার বাসায় ছিলাম তখন আমার বাবা বড় চিংড়ি আনলে এই টাইপের গোল গোল চিংড়ি আনতো, বলতো যে নদীর চিংড়ি নাকি। তো আমার হাজবেন্ডও এবার বাজার থেকে এই টাইপের চিংড়িগুলোই আনছে। তো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, যাতে একটু ফ্লেভারটা ছড়ায়। কারণ ডিরেক্ট ভাজলে ওই ফ্লেভারটা থাকে না, তাই আমি ডিরেক্ট ভেজে দিলাম না। আমি এর আগেও যখন চিংড়ি মাছ রান্না করেছিলাম ভেজে রান্না করেছিলাম, বাট আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলেই বেশি ভালো হয় আর খেতেও মজা হয়। আজকে ৩ দিন ধরে আমার মেয়েটার জ্বর, আর দিনে রাতে সমানে সে আমার কোলেই থাকে। ধরতে গেলে 24 আওয়ার্স কোলেই থাকে। রাতের বেলা কোলেই ঘুমায় আর প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। তো আমি সেজন্যই বললাম যে বাচ্চা-কাচ্চা অসুস্থ হলে মায়েরই বেশি সমস্যায় পড়তে হয়। এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া অল্প করে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি ১ চামচের থেকে একটু কম, আর মরিচের গুঁড়া দিলাম ১ চামচের থেকে একটু বেশি। মানে ১ চামচ দিয়ে আর একটু বেশি বাড়িয়ে দিয়েছি। আর সাথে তো কাঁচামরিচ দিব, এজন্য অতিরিক্ত মরিচ দেইনি। আর হলুদ দিলে বেশি হলুদ দিলে গন্ধ আসে। রান্নার টেস্টও নষ্ট হয়ে যায়, এজন্য হলুদটা আমি বরাবর একটু কমই দেই। এখন এখানে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। কারা কারা আমার মতো তরকারিতে মটরশুঁটি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও। মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব, সাথে হচ্ছে টমেটোও দিয়ে দিব। কাঁচামরিচ আর টমেটো একসাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। বেশি না, মাত্র ২ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। টমেটোর থেকে যে হালকা একটা পানি ছেড়েছিল ওইটা দিয়ে কষিয়ে নিয়েছি। টমেটো আবার বেশি গলে গেলে ভালো লাগে না, এজন্য একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। এতে করে দেখতেও সুন্দর লাগে। এখন এখানে পানি দিয়ে ভালো করে জাল করে নিব। তারপরে একটু নেড়ে কিছুক্ষণ পর আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আসলে ভুনা টাইপের তরকারিগুলোতে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টও ভালো আসে না আর দেখতেও সুন্দর লাগে না। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে এই পর্যায়ে তরকারি রান্না শেষ করে দিলাম। আমার তরকারির কালার এবং তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর করে নিয়েছিলাম বেগুন ভাজা। তো আমি এখানে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ২টা বেগুন আমি একসাথে স্লাইস করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। আপনাদের ভাইয়া সচরাচর বেগুন আনতে গেলে বেগুনে পোকা থাকে, তো আজকের বেগুনগুলো একদম পারফেক্ট এনেছে, খুবই ভালো বেগুনগুলা। তারপর পোকা বেগুন এনে বলবে যে বেগুনে পোকা থাকা ভালো, ওই বেগুনগুলো অনেক বেশি ভিটামিন হয়। তো আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।